আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে একাদশ শ্রেণীর মানবিক বিভাগে স্বাগতম। আমি অধিনা বিনতে সিদ্দিক, প্রভাষক, পরিনীতি ও সুশাসন বিভাগ, বাংলা মাধ্যম দিবা শাখা, রাজকোতরা মডেল কলেজ, ঢাকা। তোমরা জেনে গিয়েছো যে তোমাদের এই একাদশ দ্বাদশ শ্রেণীতে পরিনীতি ও সুশাসনের দুটি পত্র রয়েছে, একটা প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। আজকে আমি তোমাদের সাথে পরিনীতি ও সুশাসন বিষয়ের প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা, পরিনীতি ও সুশাসন পরিচিতি, ইন্ট্রোডাকশন অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স, এটা নিয়ে আলোচনা শুরু করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। আমরা এই অধ্যায়টিকে দুটো ভাগে আলোচনা করব। আজকে হচ্ছে আমাদের আলোচনার প্রথম ভাগ। তো তোমাদেরকে আমি একটা কথা ক্লাসেও বলেছি এবং এখানেও বলবো, সেটা হচ্ছে যে তোমাদেরকে এখানে বইয়ের প্রত্যেকটা লাইন বুঝে বুঝে ভালোভাবে পড়তে হবে। তুমি যদি প্রত্যেকটা লাইন, শব্দ, অর্থ ভালোভাবে করে বুঝে বুঝে পড়তে পারো, তাহলে তোমার জন্য এটা যে কোনো ধরনের, মানে হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্ন, জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল, যে কোনো ধরনের প্রশ্নই হোক, সেটা প্রশ্ন করাটা সহজ হয়ে যাবে এবং তুমি জলদি সেটার প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে চলো আমরা আমাদের আলোচনাটা শুরু করি। মানুষ সামাজিক জীব। স্বভাবতই মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করতে পারে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ স্ত্রী, পুত্র, পরিজন ও স্নেহ, প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ। এজন্যই মানুষ আপনজনদের নিয়ে একত্রে বাস করতে চায়। স্নেহ ভালোবাসার প্রত্যাশী মানুষ সঙ্গপ্রিয়তার জন্যই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়, সমাজ ছাড়া সে বাস করতে পারে না। রাষ্ট্রবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক এরিস্টটল এজন্যই বলেছেন, মানুষ স্বভাবতই সামাজিক ও রাজনৈতিক জীব এবং যে সমাজে বসবাস করে না সে হয় দেবতা, না হয় পশু। প্রাচীন যুগের মানুষ ফলমূল সংগ্রহ, পশু শিকার এবং অন্যান্য সামগ্রী সংগ্রহের জন্য সংঘবদ্ধভাবে কাজ করত, ঘুরে বেড়াতো। বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি সাধনের ফলে সভ্যতার অগ্রগতি সাধিত হলেও মানুষের মধ্যে এখনও সমাজবদ্ধ হয়ে বসবাস করার সেই প্রবণতা এতটুকু কমে যায়নি। আজও মানুষ একে অপরের উপর নির্ভরশীল। সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন, রীতিনীতি প্রচলিত ছিল। বর্তমান সময়েও দেখা যায় সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম কানুন, রীতিনীতি ও আচার অনুষ্ঠান। নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য তাই গড়ে উঠেছে জ্ঞানের এক বিশেষ শাখা, যা আজ সিভিক্স বা পরিনীতি বলে পরিচিত। এজন্য পরিনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞানও বলা হয়। পরিনীতি ও সুশাসন মূলত একটি সামাজিক বিজ্ঞান। একটা কথা বলে রাখি, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই তোমরা এই যে এখানে কিছু কিওয়ার্ড দেখতে পারবে, যেখানে ইংরেজি, বাংলা প্রতিশব্দ দেওয়া আছে অনেক সময়, এবং এটা তোমাদের মানে জানা থাকা উচিত। এটা পরবর্তীতে তোমাদের যে কোনো পরীক্ষায় এটা কাজে দিবে। তাই প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে যে কিওয়ার্ডগুলো আছে, তারপরে এখানে ছাড়াও অধ্যায়ের মধ্যে তোমরা অনেক প্রতিশব্দ বা কিওয়ার্ড পাবে, সবগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবে। এখন আমরা 1.1 থেকে আলোচনাটা শুরু করি। দেখো, পরিনীতির ধারণা ও সংজ্ঞা। ইংরেজি সিভিক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে পরিনীতি। দেখো, সিভিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস থেকে। সিভিস এবং সিভিটাস শব্দের অর্থ যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র বা সিটি স্টেট। এটা সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পরিনীতি হলো নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। প্রাচীন ভারতবর্ষ ও গ্রিসের শব্দগত বা মূলগত অর্থে পরিনীতি বলতে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিষয় মনে করা হতো। সংস্কৃত ভাষায় নগরকে পূর্বাপুরী এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পূর্বাসী। এজন্যই নাগরিক জীবনের অপর নাম পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পরিনীতি। প্রাচীন গ্রিসে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র। প্রাচীন গ্রিসের এথেন্স, স্পার্টা প্রভৃতি নগর রাষ্ট্রগুলোর আয়তন ও জনসংখ্যা ছিল সীমিত, মানে অনেক কম। নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না। নগর রাষ্ট্রের মধ্যে যারা শুধু রাজনৈতিক অধিকার ভোগ করত, অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। নাগরিকদের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো পরিনীতিতে। সুতরাং শব্দগত বা মূলগত অর্থে পরিনীতির অর্থ ছিল অনেকটা সীমিত ও সংকীর্ণ। কিন্তু বর্তমানে পরিনীতিকে শুধুমাত্র শব্দগত অর্থে আলোচনা করা হয় না, কেননা আধুনিক রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্র, সিটি স্টেট নয়, বরং এগুলো এখন জাতি রাষ্ট্র। এই যে দেখো, এই আমরা কিন্তু অধ্যায়ের মধ্যে অনেকগুলো প্রতিশব্দ পাচ্ছি এবং এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রগুলো অপেক্ষা আধুনিক জাতি রাষ্ট্রগুলো আয়তনে যেমন বিশাল, জনসংখ্যা তেমনি বিপুল। আধুনিক জাতি রাষ্ট্রে ন্যাশনাল স্টেট নাগরিকদের ধারণাও পরিবর্তিত হয়েছে, পাল্টে গেছে আর কি। বর্তমানে নাগরিক হলো সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করেন, রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে, মানে রাষ্ট্রের কথা মেনে চলে, রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব কর্তব্য পালন করে এবং রাষ্ট্র স্বীকৃত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করেন।
এসব জাতি রাষ্ট্রের নাগরিকদের জীবন ও কার্যাবলী বহুমুখী ও জটিল। আধুনিক রাষ্ট্রের নাগরিকদের আচরণ, কার্যাবলী এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদেশ নাগরিক জীবন ইঙ্গিত দান করে তাই হলো সিভিক্স বা পৌরনীতি। পৌরনীতি মূলত সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা এবং এখানে বেশ কিছু সংজ্ঞা আছে। দেখো, এফ.আই. গ্লাউডের সংজ্ঞা, তারপরে হচ্ছে যে ই.এম. হোয়াইটের সংজ্ঞা রয়েছে, যে নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন সম্পর্কে যে শাস্ত্র আলোচনা করে তাই পরিণতি। ই.এম. হোয়াইট তার দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে আরেকটা সংজ্ঞা বলেছেন, এই সংজ্ঞাটা ভালোভাবে পড়বে। সেটা হচ্ছে পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থায়ী জাতীয় মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। দেখো, এই একটা সংজ্ঞা থেকেই কিন্তু জিনিসটা মানে একদম পরিষ্কার এবং প্রতীয়মান হয়ে গেল যে নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জাতীয়, স্থানীয়, আন্তর্জাতিক, মোট কথা নাগরিকতা সম্পর্কিত সবকিছু নিয়েই হচ্ছে এই পৌরনীতির আলোচনার বিষয়। এছাড়া দেখো, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সংজ্ঞাটা আছে, ফ্রেডরিক জেমস গুল্ডের সংজ্ঞা আছে, এগুলো তোমরা দেখে নিবে। এখন একটা সারমর্মে আসি, সেটা কি দেখো যে নাগরিক জীবনের সাথে সম্পর্কিত স্থানীয়, জাতীয় বা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জ্ঞানের যে শাখা আলোচনা করে তাকে পৌরনীতি বলে। পৌরনীতি নাগরিক হিসেবে মানুষের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে, মানুষের কার্যাবলী, অভ্যাস ও আচরণ বিশ্লেষণ এবং রাষ্ট্র অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কার্যাবলী পর্যালোচনার আলোকে আদর্শ নাগরিক জীবনের শিক্ষা দান করে। একদম মানে একজন নাগরিক কি করবে না করবে, তার আচরণ কেমন হবে, তার অতীত কেমন ছিল, ভবিষ্যৎ কেমন হবে, বর্তমানে সে কি করছে, তার স্থানীয় রূপটা কি, তার জাতীয় রূপটা কি, তার আন্তর্জাতিক রূপটা কি, সকল একটা বিস্তৃত নাগরিকের একটা বিস্তৃত বিষয় নিয়ে হচ্ছে পরিণতির আলোচনা। আচ্ছা, এখানে একটা ছক আছে, ছকটা দেখলেই বুঝতে পারবে যে এখানে কি বলা হয়েছে। পরিণতির একটা হচ্ছে নাগরিক, একটা নগর রাষ্ট্র, নাগরিকের মধ্যে রয়েছে অধিকার, কর্তব্য, এর মধ্যে মানে একটা কথাই দেখো ঘুরে ফিরে কিন্তু একটা কথাই বারবার আসছে, নাগরিকের অতীত দিক, বর্তমান দিক, ভবিষ্যৎ দিক, এই যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এখন আমরা চলে যাব পরিণতি ও সুশাসনের 1.2-তে যেটা রয়েছে পরিধি ও বিষয়বস্তুতে। দেখো, পরিণতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী পরিণতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয়। পরিণতি ও সুশাসনের সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় যে নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, পরিণতির বিষয়বস্তু পরিধি ততদূর প্রসারিত। দেখো, পরিণতি কোন সব বিষয় নিয়ে আলোচনা করে, নাগরিকতার বিষয় মানে নাগরিক তার দায়িত্ব কর্তব্যবোধ কেমন হবে, সচেতনতা, নাগরিকের অধিকার ও কর্তব্যবোধ, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, এসব নিয়ে আলোচনা করে। তারপরে মানব সভ্যতার আদি সংগঠন সম্পর্কে আলোচনা করে। দেখো, মানব সভ্যতার বিকাশে আদি অকৃত্রিম প্রতিষ্ঠান হলো পরিবার, অ্যারিস্টটলের মতে পরিবার হলো রাষ্ট্রের আদি রূপ। তারপরে পরিণতি সুশাসন তাই পরিবারের বর্তমান ও অতীত রূপ এবং কার্যাবলী, সমাজের বিকাশ, সামাজিক পরিবর্তনের প্রকৃত কারণসমূহ, সামাজিক মূল্যবোধ, এগুলো নিয়ে আলোচনা করে। তারপরে হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ সম্পর্কে আলোচনা করে, যেমন ধরো হচ্ছে যে রাষ্ট্রের সংজ্ঞা, প্রকৃতি, ইতিহাস, রাষ্ট্রের উপাদানসমূহ, সংবিধানের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের প্রকৃতি ও শ্রেণীভেদ, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, এবং পরবর্তীতে আমরা এই যে এখানে যেসবের কথা রাজনৈতিক দল, জনমত, এগুলোর কথা বলা হয়েছে, এগুলো আমরা পরবর্তীতে 2 পেপারে এগুলো সম্পর্কে এক একটা চ্যাপ্টার পাবো, যেখানে আমরা এগুলো আরো বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। এরপরে দেখো, রাজনৈতিক তত্ত্ব, পরিণতি রাষ্ট্রের উৎপত্তি, রাজনৈতিক তত্ত্ব, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করে। সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে, মানে হচ্ছে যে আইনের প্রকৃতি, সংজ্ঞা, উৎস, প্রয়োজনীয়তা, নৈতিকতার সাথে এটার সম্পর্ক, স্বাধীনতার মানে কি, প্রকৃত সংজ্ঞা, প্রকারভেদ, এগুলো নিয়ে আলোচনা করে। তারপরে হচ্ছে 6 নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা করে। যেমন একজন, এটা কিন্তু ঠিক যে একজন বাংলাদেশ বা যে তুমি যে দেশই হও না কেন, আমরা তো যেমন বাংলাদেশের নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে আমাদের শাসন প্রশাসন ব্যবস্থাটা কেমন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট এসব প্রতিষ্ঠান হচ্ছে পরিণতি সুশাসনের আলোচনার বিষয়, এবং এগুলোও কিন্তু আমরা এক একটা অধ্যায় পাবো পরবর্তীতে। নাগরিকতার জাতীয় দিক সম্পর্কে আলোচনা করে। দেখো, আন্তর্জাতিক দিক সম্পর্কে আলোচনা করে, অতীত নিয়ে আলোচনা করে, কারণ অতীতের ইতিহাস ও গঠন কাঠামো থেকেই কিন্তু আমরা ভবিষ্যতে পরবর্তীতে যাব। তারপরে যে দেখো, নাগরিকতার বর্তমান নিয়ে আলোচনা, নাগরিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা, সুনাগরিকতার শিক্ষা দেয়, যে পরিণতি ও সুশাসন সুনাগরিকতার শিক্ষা প্রদান করা হয়। সুনাগরিকতা অর্জনের গুণাবলী যেমন বুদ্ধি, বিবেক, আত্মসংযম ও শৃঙ্খলা সম্পর্কে পরিণতি ও সুশাসনে আলোচনা করা হয়। রাজনৈতিক ঘটনা, আন্দোলন নিয়ে আলোচনা। দেখো, পরিণতি ও সুশাসন একটি দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা এবং আন্দোলন সংগ্রাম নিয়ে আলোচনা করে, যেমন বাংলাদেশের পরিণতি ও সুশাসনে পলাশির যুদ্ধ, 1857 সালের সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী
আন্দোলন, বিভিন্ন আন্দোলন, 1905 সালের বঙ্গভঙ্গ, তারপর 1940 সালের লাহোর প্রস্তাব, 1948 থেকে 52 সালের ভাষা আন্দোলন, বাঙালির প্রতি বৈষম্য বঞ্চনা, 6 দফা কর্মসূচি আন্দোলন, 69-এর গণ আন্দোলন, 1970 সালের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী ষড়যন্ত্র, 1971 সালের অসহযোগ আন্দোলন ও বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, 25 মার্চ কালরাতে বাঙালি নিধনযজ্ঞ এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, 1971 সালের মুক্তিযুদ্ধ ইত্যাদি রাজনৈতিক ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়। এবং এগুলা কিন্তু মনে রাখতে অবশ্যই যে কোন সালে কোন ঘটনা ঘটেছে, এগুলা কিন্তু পরীক্ষাতে আসবে এবং এটা তোমাদের আজীবন কাজে দিবে। আর দেখো এই যে 13 পয়েন্টে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম, রাজনৈতিক ঘটনা, আন্দোলন নিয়ে আলোচনা, এগুলো কিন্তু তোমরা দ্বিতীয় পত্রেও পাচ্ছ। তার মানে কি, পরিণীতি আমাদের একটা বিস্তৃত বিষয় নিয়ে, মানে নাগরিকের ভবিষ্যৎ পথ চলার জন্য একটা বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। 14 দেখো যে সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনা, পরিণীত সুশাসন সাংবিধানিক অগ্রগতি বা বিকাশধারা নিয়ে আলোচনা করে। বাংলাদেশ পরিণীতিতে ব্রিটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামলের যে সাংবিধানিক বিকাশ ও অগ্রগতি, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন দিক বা ধারাসমূহ, বিভিন্ন সময় আনীত সংবিধানের সংশোধনী সমূহ, জাতীয় সংসদে নির্বাচনের ফলাফল, এসব নিয়ে আলোচনা করে থাকে। তাহলে কি এইসব আলোচনা থেকে আমরা কি দেখতে পেলাম, যে পরিণীত শোষণের পরিধি কিন্তু ব্যাপক ও বিস্তৃত। এমন কোনো বিষয়টা নাই দেখো যে যেখানে নাগরিকতার বিষয় নিয়ে এতক্ষণ আমরা আলোচনা না করলাম। নাগরিকদের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে, পরিণীতি ও সুশাসনের বিস্তৃত বিষয়বস্তু পরিধিও ততদূর পর্যন্ত। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পরিণীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা, 1.3-এ যেটা রয়েছে, নেসেসিটি অফ স্টাডি অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স। তাহলে দেখো, আমরা তো দেখলাম যে পরিণীতি ও সুশাসন কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার একটা বিশাল পরিধি রয়েছে এবং এটা পুরা নাগরিকতা সম্পর্কিত বিষয়। এই যে যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে তার প্রায় সকল দিক নিয়ে পরিণীতি আলোচনা করে। পরিণীতি ও সুশাসন হচ্ছে জ্ঞানের মূল্যবান শাখা। তার মানে যেহেতু আমরা মানুষ, আমরা একটা রাষ্ট্রের নাগরিক, রাষ্ট্রের উপাদানের মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে কিন্তু জনগণ বা নাগরিক। হ্যাঁ, তাহলে পরিণীতি সেই বিশাল গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করে, তার মানে তার প্রয়োজনীয়তাটাও ব্যাপক। সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো, পরিণীতি ও সুশাসন সুস্থ ও সুন্দর সমাজ জীবন গঠনের শিক্ষাদান করে। ইতিহাস যেমন মানুষের অতীত ও বর্তমান নিয়ে আলোচনা করে, ভবিষ্যতের পথ নির্দেশ করে। অর্থনীতি যেমন মানুষের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করে, পরিণীতি তেমনি গড়ে উঠেছে মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনকে কেন্দ্র করে। আচ্ছা, 2 নম্বরে দেখো, পরিণীতি ও সুশাসন নাগরিকতা সম্পর্কীয় জ্ঞান দান করে আর কি, নাগরিক সম্পর্কীয়। পরিণীত শোষণ পাঠের ফলে সুদূর অতীতে কিভাবে নাগরিক জীবনের সূত্রপাত হলো, তখন নাগরিকতা স্বরূপ কিছুটা, আধুনিক যুগে নাগরিকতা বলতে কি বোঝায়, কিভাবে তা অর্জিত হয় এবং বিলুপ্তি ঘটে, নাগরিকতা সম্পর্কিত এরূপ বিষয় নিয়ে আলোচনা করে। পরিণীত সুনাগরিকতা শিক্ষাদান করে। পরিণীত সুশাসন নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে। যখন আমরা একটা আমাদের দেশের দেখো যে অতীত অবস্থা, ইতিহাস, তারপর দেশের পরিস্থিতিকে আস্তে আস্তে জানতে পারবো, তখন কিন্তু আস্তে আস্তে আমরা আমাদের অ্যাকচুয়ালি মানে আমাদের দেশের জন্য কি করতে হবে, আস্তে আস্তে আমাদের মধ্যে যেই গোঁড়ামি, অন্ধবিশ্বাস থাকবে সেটা কিন্তু দূর হবে, বা সংকীর্ণতা। 5 হচ্ছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অতীত জানতে সাহায্য করে। ওই যে ইতিহাস, ভবিষ্যৎ, নাগরিকতার ইতিহাস সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে, অতীত বিষয় নিয়ে আলোচনা করে, সেভাবে আমরা অতীত প্রতিষ্ঠানের অতীত সম্পর্কে জানতে পারি। তারপর বিভিন্ন সংগঠনের বর্তমান অবস্থা জানতে সাহায্য করে। যে পরিণীতি শোষণ পাঠ করলে কোনো দেশের জন্য কিরূপ সংবিধান ও সরকার উপযোগী, তারপর সরকারের বিভিন্ন বিভাগের কাজ, নির্বাচক মণ্ডলীর কাজ, রাজনৈতিক দলের কাজ, জনমত গঠন, এগুলো সম্পর্কে আমরা পরিণীতি পাঠের মাধ্যমে জানতে পারি। তারপরে দেখো, পরিণীত সুশাসন নাগরিক চেতনা বৃদ্ধি করে। ওই যে আমরা যখন আস্তে আস্তে আমাদের দেশের সবকিছু সম্পর্কে, নাগরিকতা বিষয় সম্পর্কে জানতে পারবো, বুঝতে পারবো, স্বাভাবিকভাবেই তখন কিন্তু আমাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে। 8-এ যেটা রয়েছে সেটা হচ্ছে পরিণীত সুশাসন নাগরিক অধিকারকে সচেতন করে। পরিণীত সুশাসন নাগরিকদের মধ্যে কর্তব্যবোধ জাগ্রত করে, যে আমাকে কি কি করতে হবে, কেন করতে হয়, অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্কে, এসব সম্পর্কে জানায়। তারপরে যেটা রয়েছে, পরিণীত সুশাসন নাগরিকের গণতান্ত্রিক চেতনা বৃদ্ধি করে। গণতন্ত্র সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা হলেও তা বাস্তবায়ন করা কষ্টকর। পরিণীতি ও সুশাসন গণতন্ত্রের প্রকৃতি, প্রকারভেদ, দোষগুণ, এর সফলতা শর্তাবলী সম্পর্কে আলোচনা করে। এরপরে দেখো, পরিণীতি ও সুশাসন আন্তর্জাতিক দিক উন্মোচন করে। ওই যে একটু আগে যেটা আমরা পড়লাম আর কি, যে আন্তর্জাতিক দিকটা নিয়েও কিন্তু আলোচনা করে। পরিণীতি ও সুশাসন ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিধি বিস্তৃত করে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় উপায় সম্পর্কিত জ্ঞান অর্জন করে, দেশপ্রেম বৃদ্ধি সহায়ক, আর হচ্ছে সুযোগ্য নেতৃত্ব গড়ে তোলার শিক্ষা দেয়। তাহলে দেখো, পরিণীতি ও সুশাসন অধ্যয়নের গুরুত্ব অপরিসীম। সুন্দর ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবন গড়ে তোলা এবং সুনাগরিকতার শিক্ষা অর্জন করতে হলে পরিণীতি ও সুশাসনের জ্ঞান অর্জন করা খুবই প্রয়োজনীয়। তোমাদেরকে কিন্তু এই প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে হবে।
হ্যাঁ, মানে পড়তে হবে, প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়তে হবে। একটা পয়েন্ট পড়ে গেলাম, ভিতরে পড়লাম না, এরকম যদি করো তাহলে কিন্তু এতে নিজেদেরই কি বলবো, নিজেদেরই এটাতে ক্ষতি হবে। আচ্ছা, এখন 1.4 যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রণীত সুশাসন পাঠের গুরুত্ব। দেখো এতক্ষণ আমরা প্রয়োজনীয়তা পড়লাম, সেখান থেকে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারবো যে এটার গুরুত্বটা কোন কোন জায়গাগুলোতে। দেশকে ভালোবাসার শিক্ষা রয়েছে, জাতির ইতিহাস জানা যায়। এই যে আমরা দেখলাম যে যে পরিধিটা বা বিস্তৃতিটা যেখানে পড়লাম, দেখো ওখানে কিন্তু আমাদের একদম প্রথম থেকে শুরু করে সে ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অনেক কিছু আলোচনা করা হয়েছে। তারপরে জাতীয় সমস্যা ও এর সমাধানের পথ নির্দেশ করে। এরপরে যেটা রয়েছে রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। যখন আমরা এই যে আমাদের রাষ্ট্রীয় মূলনীতি সংবিধান সম্পর্কে জানবো, তখন কিন্তু আমরা রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কেও জানতে পারবো। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। যখন যে বললাম তুমি তোমার দেশের বা নাগরিকতার অনেক বিষয় সম্পর্কে জানবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তোমার মধ্যে একটা ধরনের সচেতনতার জন্ম দিবে। সুনাগরিকতা শিক্ষা লাভ করে, গণতান্ত্রিক চেতনা সৃষ্টি করে। যে সংবিধান সম্পর্কে জানা যায়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর উদার দৃষ্টিভঙ্গি অর্জন, সঠিক ইতিহাস জানতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, সুশাসন প্রতিষ্ঠা করে। পরিণীতি জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় সাহায্য করে। সুশাসন কি, সুশাসনের বৈশিষ্ট্য কি কি, কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে সুশাসন প্রতিষ্ঠার বাধাগুলো অপসারণ করা যায়, তা পরিণীতি পাঠের ফলে জানা যায়। সুতরাং সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে হলে বাংলাদেশের প্রতিটি নাগরিকের উচিত পরিণীতি ও সুশাসন পাঠ করা। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব 1.5 সেটা হচ্ছে পরিণীতি ও সুশাসনের ক্রমবিকাশ। দেখো, মানুষ সামাজিক জীব, স্নেহ ভালোবাসার প্রত্যাশী মানুষ সঙ্গপ্রিয়তার জন্যই সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। সমাজ ছাড়া সে বাস করতে পারে না। সুদূর অতীতে সমাজবদ্ধ মানুষের জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়মকানুন রীতিনীতি প্রচলিত ছিল, যেটাই যে আমরা হচ্ছে প্রথম পরিণীতির অংশটার মধ্যে পড়েছি। এটা এই অংশটাই আর কি, যে নাগরিক জীবনকে বলা হতো পরিণীতি এবং সুনাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম ছিল হচ্ছে পরিণীতি আর কি। আচ্ছা, নাগরিক জীবনকে বলা হতো পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম ছিল হচ্ছে পরিণীতি। তারপরে দেখো, প্রাচীন ভারতে কৌটিল্য সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তিনি সুশাসন প্রতিষ্ঠার জন্য আইনের শাসন, দায়িত্বশীল প্রশাসন, সিদ্ধান্তের ভিত্তি হিসেবে ন্যায় বিচার ও যৌক্তিকতা এবং দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। এর থেকে বোঝা যায় যে প্রাচীন ভারতবর্ষেও সুশাসন এবং এর প্রয়োজনীয়তা অনেকে উপলব্ধি করেছিল এবং তা প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হয়েছিল। তারপরে দেখো, সুদূর অতীতেও শাসকদের লক্ষ্য ছিল জনগণের কল্যাণ সাধন। এরিস্টটল তার গুরু প্লেটোকে অনুসরণ করে সরকারের শ্রেণীবিভাগই করেছিলেন সরকারের লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে। প্রজা বা রাষ্ট্রের জনগণের কল্যাণে যে সরকার শাসন পরিচালনা করত, তাকে তিনি স্বাভাবিক, এবং প্রজাদের কল্যাণের কথা চিন্তা না করে যে সরকার ব্যক্তি স্বার্থ বা গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার জন্য শাসন পরিচালনা করত, তাকে তিনি বিকৃত সরকার বলে অভিহিত করেছেন। এই যে এখানকার এই 1.5 কিন্তু প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়তে হবে। প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু প্রশ্ন আসার মতন মানে বিষয় রয়েছে। এরিস্টটলের মতো রাষ্ট্রের প্রধানতম এবং পবিত্রতম লক্ষ্য হচ্ছে নাগরিকদের জন্য উন্নততর কল্যাণ জীবনের নিশ্চয়তা বিধান করা, জ্ঞানের ক্ষেত্রকে সম্প্রসারিত করা এবং নৈতিক উৎকর্ষতা সাধন করা। শুধু তাই নয়, এরিস্টটল নিয়মতন্ত্রবাদ ও আইনের শাসনের প্রয়োজনীয়তা সম্পর্কেও সেই প্রাচীন যুগেই লেখনী ধারণ করেন। আইনের শাসন এবং নিয়মতন্ত্রবাদ আমাদের একটু পরেই আছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এমনকি তিনি সরকারের স্বেচ্ছাচার প্রতিরোধী করার জন্য সরকারের কাজকে আইন, শাসন ও বিচারে 3 ভাগে বিভক্ত করার পরামর্শ প্রদান করেছিলেন। মূলত তার লক্ষ্য ছিল এমন এক মধ্যবিত্ত শ্রেণীর শাসন প্রতিষ্ঠা করতে, সেখানে আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্র আজ নেই। আধুনিক রাষ্ট্রগুলো জাতিরাষ্ট্র, যেটা কিন্তু আমরা যে প্রথমেই পড়ে আসছি, যেটার জনসংখ্যা বিশাল এবং বিপুল। আর হচ্ছে আধুনিক রাষ্ট্রের নাগরিকদেরই জটিল আচরণ, কার্যাবলী এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞানের যাক শাখা বর্তমানে আলোচনা করে, তাই হচ্ছে পরিণীতি। এরপরে একটা জিনিস আমরা এখানে দেখব, সেটা হচ্ছে যে 1980 সালে থেকে জাতিসংঘ ইউএনডিপি, যেটা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা সুশাসন সম্পর্কে বাস্তবভিত্তিক চিন্তাভাবনা শুরু করে। তবে এসব সংস্থার লক্ষ্য ছিল সে সময় প্রশাসনে বিদ্যমান দুর্নীতি, অস্বচ্ছতা, সরকারের দায়িত্ব এগুলা দূর করা। তখন থেকেই সুশাসন সম্পর্কে বিশ্বব্যাপী আগ্রহের সৃষ্টি হতে থাকে। তারপরে হচ্ছে 1992 সালে বিশ্বব্যাংক গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক রিপোর্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করেন। 1995 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, এই যে এই সংক্ষিপ্ত রূপগুলো, এগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে, সুশাসন সম্পর্কে আলোচনা করে।
1997 সালে ইউএনডিপি সংজ্ঞা প্রদান করে। তারপরে হচ্ছে আফ্রিকান উন্নয়ন ব্যাংক 1999 সালে প্রকাশিতদের পলিসি পেপারে সুশাসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। আধুনিক রাষ্ট্রের লক্ষ্য হলো জনকল্যাণ। এজন্য অধিকাংশ রাষ্ট্রকেই জনকল্যাণকর রাষ্ট্র বলা হয়। বর্তমান রাষ্ট্রের লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা। সুশাসন একদিনে প্রতিষ্ঠিত হতে পারে না। সুশাসনের ধারণাও একদিনে গড়ে ওঠেনি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ, নীতি মানে ভাগ করা, বিকেন্দ্রীকরণ, ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া, বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গ দাবি, প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রসঙ্গ, জন অংশগ্রহণের দাবি, আইনের শাসন প্রতিষ্ঠার দাবি, মৌলিক অধিকার ও মানবাধিকারের দাবি আজ প্রতিধ্বনিত হচ্ছে। এর ফলে সুশাসন বিষয়টি আজ পরিণতিতে গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে। এখন যেটা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এই অংশ মানে এই অধ্যায়টা অনেক বড়, আমরা তাই এই অধ্যায়টাকে ভাগ ভাগ করে আলোচনা করব। আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই থাকুক, 1 থেকে 1.5 পর্যন্ত। একটা জিনিস কখনোই করবে না, সেটা হচ্ছে নিজেকে নিজে ফাঁকি দিবে না। তোমাকে প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়তে হবে, যেটা আমি একদম শুরুতেই বলেছি। তুমি যদি প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝে বুঝে পড়ো, তাহলে তোমার জন্য যেটা হবে, যে কোনো ধরনের প্রশ্ন করা সহজ হবে, এবং এই ধরনের প্রশ্ন একদম তোমাদের পরবর্তীতে অনেক পরীক্ষাতেই কাজে লাগবে। আচ্ছা, এটা হচ্ছে মূল কথা। আর প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়বে, যে প্রতিশব্দগুলো আছে সেগুলো পড়বে, হোয়াইট সহ যে ক্লাউডের যে বিভিন্ন সংজ্ঞাগুলো আছে পরিণতি সম্পর্কে, সেগুলো দেখবে, পয়েন্টগুলো ভালোভাবে দেখবে। আর এটাই 1.1 থেকে 1.5 পর্যন্ত আমাদের একটা অংশের আলোচনা আজকে আমরা করলাম প্রথম পত্রের প্রথম অধ্যায়ের। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা ক্লাসে করবে, বা হচ্ছে যেহেতু এখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি দেখে নিব, আমি উত্তর করার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্তই থাকুক। আর সর্বশেষ কথা যেটা হচ্ছে যে যেহেতু একটা প্যান্ডেমিক চলছে, যেই কারণে তোমরা একদম ক্লাস শুরুই করেছো এবার অনলাইনে, এবং আমরা যেভাবে ভিডিও দিচ্ছি, ভিডিও আপলোড করছি, তো অবশ্যই বাড়িতে থাকবে, বাসাতেই থাকবে, বাবা মা যা বলবে সব শুনে চলবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।